2024 সালে বাংলাদেশের নির্বাচন সহ বিশ্বের 64টি দেশে নির্বাচন হবার কথা। এর মধ্যে আমেরিকা নভেম্বরে নির্ধারিত, জুলাইতে ইউকেতে নির্ধারিত, ভারতে নির্বাচন শেষ পর্যায়ে। আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে, রাফায় একটা অফেন্সিভে 45 জন নরনারী শিশু একদিনেই এদেরকে মেরে ফেলা। সারা দুনিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নও কন্ডেম করল। সেখানে যদি গণতন্ত্রের প্রবক্তা, মানবাধিকারের প্রবক্তাদের পক্ষ থেকে জন কিরবি নিরাপত্তা উপদেষ্টা বলেন রাফার অফেন্সিভ এখনো হোয়াইট হাউসের রেড লাইন অতিক্রম করেনি, তাহলে গণতন্ত্র কোথায় থাকে, মানবাধিকার কোথায় থাকে? আজকে গণতন্ত্রের জন্য সোয়াজিল্যান্ডকে কোনো প্রশ্ন করা হয়, কঙ্গোকে কোনো প্রশ্ন করা হয় না। গণতন্ত্রের জন্য হেইটিকে জবাবদিহি করতে হয় না। গণতন্ত্রের জন্য আজকে রুয়ান্ডাকে কোনো প্রশ্ন করা। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি, সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বজায় রাখি। পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও, আমরা পারফেক্ট একথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আন্তরিক, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক, এটা তিনি প্রমাণ রেখেছেন। তাহলে নির্বাচন ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করার দরকার ছিল, স্বাধীনতা দেওয়ার দরকার ছিল না। লিগ্যাল ইন্ডিপেন্ডেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এগুলো তো একটা সরকার প্রধান চিন্তা করত যদি যখন তার নিজেরই অধীনে ছিল পুরো নির্বাচন ব্যবস্থা। 2009 সাল পর্যন্ত বাংলাদেশে সেটাই ছিল। যা কিছু পরিবর্তন, যা কিছু আইন, যা কিছু বিকাশ ধারা, এর সবটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে। আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে,
কারফিউ গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হানা ভোট, যেখানে 114% হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচন, মিরপুরের নির্বাচন, কি নির্বাচন হয়েছে? এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। তারা সারা দুনিয়া জানে। FBI ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে। অর্থ পাচারের সিঙ্গাপুর থেকে 40 কোটি টাকার মতো আমরা আনতে পেরেছি, পাচারের টাকা, তারেক আর কোকো। এখন তারা ভালো মানুষ হয়ে গেল। FBI ঢাকা এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারপরে আমেরিকা যাওয়া তারেক রহমান নিষিদ্ধ। সে তো আমেরিকানদের রিপোর্টের ভিত্তিতে হয়েছিল। হাওয়া ভবন দুর্নীতির ভবন, লুটপাটের ভবন। তারা এখন দুর্নীতি আর লুটপাটের কথা বলে। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন। সেটাই হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করবে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আর এক কেন্দ্র। সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা হতো। তা হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো
তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ হাজার চেষ্টা করছেন। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে বয়স্করের ডিবি অফিসের কোরাল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার। আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পালিয়ে যাবে। এই ফখরুলের মুখে, মির্জা ফখরুল, তারপরে বয়স প্রতিনিয়ত উচ্চারণ করত। তারপর নির্বাচনের পরে সরকার শেষ হয়ে যাবে, টিকতে পারবে না 5 দিনও, কিন্তু 5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল, অর্থনীতি, সারা দুনিয়ায় অর্থনীতির অবস্থা খারাপ। আজকে সাউথ আফ্রিকার মতো দেশ, সেখানেও আজকে করাপশন একটা ইস্যু, আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, এবং মূলত ইনফ্লেশন, করাপশন, আনএমপ্লয়মেন্ট, এই 3টা ইস্যুর জন্য তাদের পার্লামেন্ট ইলেকশনে আজকে দে আর লুজিং মেজরিটি। তারা মেজরিটি লুজ করছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেখানে সামলাচ্ছে। আজকে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলার দেশে 70% সম্পদের মালিক দেশের 30% মানুষ, 70% সম্পদের মালিক সাউথ আফ্রিকা। আমরা তো সেখানে অনেক প্রতিকূলতার মধ্যেও একটা ভারসাম্য আমরা বজায় রাখতে পারছি, যে কারণে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করে 500 মিলিয়নের মতো ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সাপোর্ট করছে। IMFও তাই করেছে। এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করছে? তা আমি সেটাই আজকে মির্জা ফখরুলদের স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের প্রশ্ন তো এই, আর কি আরো আছে কি? সাধারণ সম্পাদক গতকাল 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। সেখানে তাদের নেতারা বক্তব্য বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশ, বাংলাদেশ বিশ্বের সেবাদাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা জানি যে অভিযোগ রয়েছে যে জিয়াউর রহমান 75 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যা বা খুনের সাথে জড়িত আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য? খুনের সাথে কে জড়িত? জিয়াউর রহমান জড়িত আছে, এটা তো অভিযোগ আছে যে বঙ্গবন্ধু জাতির জনকের হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। জিয়াউর রহমানের হত্যার সাথে তো কোনো রাজনৈতিক দল জড়িত এমন কোনো কথা নেই।
তার নিজের লোকেরাই তাকে হত্যা করে। না না, জিয়াউর রহমান না, জিয়াউর রহমানকে হত্যার সাথে না, আমরা জানি, আমরা বলছে যে জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশ গতকাল কি ছিল? 30শে মে জিয়ার মৃত্যুবার্ষিকী। আপনার কি আরেক 30 মের কথা জানেন? 1977 সালে 30শে মে হা না ভোটে জিয়াউর রহমান 114% হা ভোট পড়েছিল, সেদিন ছিল গতকাল 30 মে। ইতিহাসের দিকে যান। কিন্তু কালকে অনুষ্ঠান করেছে, সেখানে তারা বলেছে যে জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশকে যারা ক্ষমতায় এসছে তারা বাংলাদেশকে সেবাদাসে পরিণত করেছে। এই ব্যাপারে আপনার বক্তব্য? আমি তো বলেছি, জিয়াই এদেশে দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনা নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের রণধ্বনিকে নির্বাসনে পাঠানো, জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো, এইসব অপকর্ম যার হাতে, তার পক্ষে বলা কিছু আমাদের কাছে। সেবাদাস কে কার? বঙ্গবন্ধুর কন্যা কারো সেবাদাস তো একথা কেউ বলেনি। এখন তাদের মুখের বিষটাই হলো সবচেয়ে বড় করে আজকে আমরা দেখতে পাচ্ছি। তারা এক রাশ ব্যর্থতার স্তূপীকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে। সে মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে, অবিরাম মিথ্যার বেসাতি করেছে। এইসব বিশ্বাস দেশের জনগণ করে। আপনারা অনেক অনেক বিরোধী রাজি সৃষ্টি করেছেন, এই দায় আপনাদের কোনোভাবেই এড়াতে পারেন এবং এই জন্য আপনাদের পদত্যাগ করা উচিত। এবং তারা আরেকটি কাজ করছে, তারা একটা ইনকোয়ারি টিম তারা গঠন করেছে, তারা সারা দেশে আরো কত বিরোধী রাজি আছে তারা একটা লিস্ট করবে। বিএনপির গঠনতন্ত্র পড়েছেন? মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন? ওবায়দুল কাদের এই বছর, আগামী ডিসেম্বর, এই ডিসেম্বরের পরের ডিসেম্বর আমার টার্ম শেষ, সম্মেলন হবে আমাদের যথাসময়। মির্জা ফখরুলের মধ্যে কয়বার, কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা? মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রের সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ। আপনি শুরুতে ভারতের নির্বাচনের কথা বলেছেন। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকার বলেছেন। দেখুন, আমি একটা কথা বলি, ভারতে নির্বাচনকালে তারা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যেসব কথা বলে বা বলবে, নির্বাচনকালীন যেসব বক্তব্য, আজ যে বক্তব্য তারা দেয়, কেউ দিলে সেটা যদি মনে করে ভোটের ক্ষতি হচ্ছে, পরে আবার সেটাকে তারা সংশোধন করেও বলে। এখন এই নির্বাচনকালীন বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আমরা যা আছি আমরা আমাদের গণতন্ত্র নিয়ে আছি। আমাদের এখানে আমরা পৃথিবীর অনেক দেশের চেয়ে আমাদের গণতন্ত্র চর্চা ঘরেও ভালো, বাইরেও। আপনারা বলছিলেন যে আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করছেন এবং বেনজির আজিজের জন্য ইনকোয়ারিও করছেন। তো আপনার কি মনে হয় যে আপনার বক্তব্য চাচ্ছেন বেনজিরকে কি গ্রেফতার করা উচিত কিনা? বেনজিরকে গ্রেফতার করা উচিত কিনা? এটা তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তো আছে, সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। এই অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এর আগে থেকে বলছিলেন যে সাবেক সেনাপ্রধান বা বেনজির আহমেদকে তারা যদি দোষী সাব্যস্ত হয় বা যেই হোক কেন, যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আসবে। এই প্রক্রিয়া যখন চলমান তখন আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে বেনজির দেশের বাইরে চলে গেছেন। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার। এমনকি এটা এখনো পরিষ্কার না। এমনকি 31টা অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল সব টাকা সে উঠিয়ে নিয়ে গেছে, এমনটাও প্রমাণিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা ব্যাংক সূত্রে জানা গেছে। আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করুন। ভাই একটা বিষয় হলো আপনি এত প্রশ্ন করলে তো আমি এই তো বারবার প্রশ্ন করছি। এই যে কাদের ভাই ওই যে ঘূর্ণিঝড় রিমাল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দক্ষিণাঞ্চলে, এটা সবাই জানে, এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ এত হয়েছে যেটা নাকি বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব হবে কিনা, এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন কিনা সেটা প্রধানমন্ত্রী চাইবেন কিনা এটা সরকার প্রধান বলতে পারেন, আমি এটা বলতে পারি না। সাহায্য চাবো কেন? লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। থ্যাংক ইউ।